হ্যাঁ, তাহলে একটু যদি বলেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল সেদিনকে আপনার অনুযায়ী। পুজো, হ্যাঁ, ওটাকে কার্তিক লড়াই বলে সবাই। হ্যাঁ, অনেকগুলো আপনার ওখানে ঠাকুর তৈরি হয়, তাদের যে যার মতো পুজো হয়, এবং পরের দিন 17 তারিখ একটা লড়াই আকারে সমস্ত ঠাকুর বেরোয়, এবং সেখানে হাজার হাজার লোক হয়, প্রচুর লোক। আচ্ছা। এবং সেখানে হিন্দুরা যেরকম থাকে, বাইরে থেকে লোক আসে, মুসলিমরাও অনেকে যারা ধরুন একটু সেকুলার, তারা ওখানে যোগ দেয়, দেখে, ভালো লাগে। যেমন আমরাও ধরুন যাই, অনেকেই যাই। এখন আগের দিন পুজোটা হয়ে যায়। এবছর আপনার 17 তারিখ কার্তিক লড়াই ছিল, আর 16 তারিখে ছিল পুজো ছিল, কার্তিক পুজো। 16 তারিখ সন্ধ্যাবেলায় অনেকগুলো আলাদা আলাদা মণ্ডপ, আলাদা আলাদা পাড়া যেখানে প্রোগ্রাম হয় আর কি। তো গণেশতলা বলে একটা জায়গা আছে বেলডাঙ্গা, এটা 10 নম্বর ওয়ার্ডে। তো সেখানে নাকি একটা লাইটিং হয়েছিল, সেই লাইটিং এ আল্লাহর নামে একটা খারাপ কথা ছিল, যেটা হঠাৎ করে লাইটিং এ উঠছিল আর কি। লাইটিং গুলো যখন হয় না, বিভিন্ন রকম সিনারিও ওঠে, লেখা ওঠে। হ্যাঁ, আমি জানি সেটা তো আমি বলেও ছিলাম। হ্যাঁ, সেই লাইটিং এ আপনার আল্লাহর নাম করে ওটা হচ্ছিল। তখন কোন একটা মুসলিম ছেলে ওটাকে ভিডিও করে সেটা ভিডিও করার পরে থানায় প্রথম খবর যায়। তো থানা অনেক 5:30 থেকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তখন। লাইটিং এর পরে 5:30 থেকে আপনার শুরু হয় থানায় খবর যাওয়া। প্রথমে থানা থেকে সিভিক ভলেন্টিয়ার পাঠায়, এবং তারপরে ফোন করে বলে ওটা খুলে টুলে নিতে। ততক্ষণে আপনার ওই ছেলেটি কি করেছে, ওটাকে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। এবারে তারপরে যে যা হয় আর কি, কিছু তো খারাপ লোক সব ধর্মেই আছে ধরেন। যিনারা করেছেন তারাও যেমন খারাপ ভাবে, খারাপ উদ্দেশ্যে কেউ একটা করেছে পুজো মণ্ডপের মধ্যে, ঠিক সেরকম মুসলিম ধর্মের মধ্যেও আবার কেউ ডাক দিয়েছে যে আসো, এইটা এরকম হচ্ছে, এটা প্রতিবাদ করা দরকার, এটা একটা আক্রমণ করা দরকার, যে খারাপ ভাবে খুব একটা হয়েছে। এখন সেইটা যদি প্রথমেই পুলিশ পদক্ষেপ নিত, তাহলে আমার মনে হয় না এতটা খারাপ অবস্থা হতো। 8:30 নাগাদ যখন পুলিশ পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণে বেলডাঙ্গা পুরো উত্তপ্ত হয়ে গেছে। এবার যা হয় আর কি, গ্রামের মানুষ কিছু ধরেন বুঝে করে, কিছু না বুঝে করে, কিছু খারাপ লোক থাকে, তার কাছে কিছু আবেগপ্রবণ, ধর্মীয় আবেগপ্রবণ লোক থাকে। এবার সমস্ত বেলডাঙ্গায় গন্ডগোল শুরু হয়ে যায় এটা নিয়ে, এবং এত পরিমাণে গন্ডগোল হয় যেটা পুলিশেরও তখন, বেলডাঙ্গা থানা পুলিশ তথা মুর্শিদাবাদের অন্যান্য থানার পুলিশ, বাইরের জেলা থেকে পুলিশ, এমন ভাবে করেও আর কন্ট্রোল করা যাচ্ছিল না। এইবারে সেই মুহূর্তে আপনার কিছু আহত হয়, সেটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ঘটতে থাকে। পরবর্তীকালে যাই হোক ওটা মিটে যায়। কিন্তু ওই রাত্রে আপনার কিছু মুসলিম ছেলেকে এবং কিছু হিন্দু ছেলেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়, দুপক্ষেরই নির্দোষ। মানে অরিজিনালি যারা ঘটালো, যেখান থেকে এটার উৎস, যেখান থেকে ধরুন যদি ওই মণ্ডপে যিনি করেছিলেন, এটা তো পরিকল্পিত, তো বোঝা যাচ্ছে একটা ধর্মীয় জায়গায় কেন অন্য ধর্মের নামে কুৎসা হবে। নিশ্চয়ই পরিকল্পনা কারোর ছিল যে এটা করলে এই দাঙ্গাটা বাড়তে পারে। তো সেই পরিকল্পনা যিনি করেছেন, আমার মনে হয় প্রশাসনের উচিত ছিল সেইটাকে প্রথমে ডিটেক্ট করা। সেই ডিটেক্টটা এখন পর্যন্ত কিন্তু হয়নি। আচ্ছা, আর মস্তিষ্ক প্রসূত কোথা থেকে হলো, তাদের কেউ এখনো অ্যারেস্ট হয়নি। পক্ষান্তরে যারা পোস্ট করে ভাইরাল করলো, তাদেরও যদি ওটা প্রথমেই অ্যারেস্ট করে নিয়ে ওই পোস্টটাকে বন্ধ করে দেওয়া হতো, তাও এতটা ক্ষতি হতো না। সেটা তাকেও অ্যারেস্ট করা উচিত ছিল, সেও অ্যারেস্ট হয়নি। সে চিহ্নিত, তারা কিছু ভিডিও ছিল, ফেস চিহ্নিত। তারপরে যিনি প্রথম পোস্ট করেন, তার নামটা মুখে মুখে ঘুরছে। তার নামটা কি? তার নামটা আমার মুখ দিয়ে না বলানোই ভালো। সেটা অন্যরকম হবে, পুলিশই তদন্ত করে বের করুক অরিজিনাল সেই নামটা সেই কিনা, সেটাও তো আমার বলা ঠিক হবে না। হ্যাঁ, তো যাই হোক, ওটা পুলিশের তদন্ত সাপেক্ষ। এখন যে ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু প্রকৃত অর্থে নির্দোষ, কারণ আমি বেলডাঙ্গারি মানুষ, আমি দুপক্ষেরই বলছি, দুপক্ষেরই নির্দোষ মানুষগুলো আজকে জেলে আছে। কজন হবে? এদের 4 জন, ওদের 4 জন। ওকে, আপনি কি 8 জনের হয়ে লড়ছেন? 8 জন না, আমি 4 জনের। যে হিন্দু ছেলেগুলো ছিল যারা, সেই পার্টটা আমি আছি, যেখানে আপনার পুজো হয়েছে। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার যেটা, আমার যেটা সন্দেহ ওখান থেকেই শুরু হয়েছে, যে গন্ডগোলটা হলো যে মণ্ডপে, সেটা হচ্ছে গণেশতলা পুজো কমিটি, 10 নম্বর ওয়ার্ডে। কিন্তু এফআইআর এ ওটাকে লেখা হলো পুরো শিবতলা পুজো কমিটি, যেটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে। অবাক হয়ে গেলাম, পুলিশের এত বড় ভুলটা হলো না ইচ্ছাকৃত ভুল। প্রশাসন
হয়তো না বুঝে করেছে কিনা জানি না, কিন্তু এত বড় ভুল হওয়ার কথা নয়। দুটো পুরো আলাদা প্লেস, আলাদা জায়গা, আলাদা নাম। সেই প্লেসটা দেখিয়ে একটা এফআইআর করা হলো, যাতে ওই জায়গাটা তো আবার তো উত্তপ্ত হবে। পাশেই তো মুসলিম এলাকা আছে। একটা এফআইআর হলে, ধরুন বুড়ো শিবতলার নামে যখন এফআইআর হচ্ছে, ওই এলাকার মানুষ যদি জানে যে বুড়ো শিবতলা এটা হয়েছে, তাহলে পাশের এলাকাতে আবার উত্তপ্ত হবে। তাহলে এই ভুলটা কি করে হলো? আমি সত্যি কথা বলতে আমি নিজে অবাক যে এদের যোগ্যতার অভাবে হয়েছে নাকি ইচ্ছাকৃত সমস্যা। এবং আপনি যদি এফআইআরটা কি সুমোটো হয়েছে? সুমোটো হয়েছে। পুলিশ করেছে? পুলিশ করেছে। কোন থানার পুলিশ? বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গা থানার পুলিশ এই কি বলে, এই দুটো তলার মধ্যে তফাৎ জানে না, এটা বিশ্বাসযোগ্য? একদমই নয়। আমি তো প্রথম এফআইআর দেখেই আমার চোখটা ওখানে আটকে গেছে, গিয়ে হিয়ারিং করতে গিয়ে ফার্স্ট ওখানে আটকে গেছে, কারণ আমি পুরো ভৌগোলিক অবস্থানটা চিনি। তারপরে তো আপনার এই হয়েছে, এখন হিয়ারিং হচ্ছে। দেখুন, তদন্ত চলাকালীন তো বিচারকের কিছু করার থাকে না। যখন যে জায়গাটাকে দেখিয়েছে অ্যাজ দ্য প্লেস অফ অকারেন্স হিসেবে, সেটা যে জায়গায় ঘটেছে আসল ঘটনা তার থেকে কত দূর? তা মোটামুটি 1.5 কিলোমিটার। ও বাবা, অনেকখানি। অনেকখানি। ওয়ার্ড আলাদা, পুরো দুটো আলাদা ওয়ার্ড। কিন্তু এখানে কি সত্যি পুজো হয়েছিল, যেখানে যার নাম দিয়েছে মহেশতলা নাকি? ও গণেশতলা? না, গণেশতলায় তো পুজো হয়েছিল। হ্যাঁ, তার সেখানেও পুজো হয়েছে। ওকে ওকে ওকে। বেলডাঙ্গায় প্রত্যেকটা মণ্ডপেই পুজো হয়। ওকে। এবং অনেক বড় আকারে, কয়েকশো পুজো হয় গোটা বেলডাঙ্গাতে। ওকে। যেটা কার্তিক লড়াইয়ের দিন আপনার লড়াই আকারে, আপনি না চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা কি হয় এখানে। কারণ বড় বড় বাস এবং ঠাকুর হয়, একতলা বাড়ির সমান, দোতলা বাড়ির সমান ঠাকুর হয় ওখানে, যেগুলোকে ঘাড়ে করে নিয়ে মানুষ যায় ওদিক দিয়ে। এবং প্রচুর প্রচুর মানুষ এটা দাঁড়িয়ে দেখে। একটার পর একটা ধরুন ঠাকুর নিয়ে যাচ্ছে, আর দুপাশে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি, আমি এটা চাক্ষুষ করিনি, কিন্তু এতবার শুনেছি যে আমার একটা আইডিয়া আছে। এটা দেখবেন, আমরা যে যেখানে থাকি না, ওই দিনটা চেষ্টা করি একটু বেলডাঙ্গায় গিয়ে এই লড়াইটা দেখবো। হিন্দু মুসলিম সবাই, ঠিক আছে, এটা থাকে। সেই দিনটা ধরেন নষ্ট তো হলোই, সঙ্গে এত একটা দুঃখজনক আমরা সাক্ষী থাকলাম, যেটা ভাবা যায় না। না, এ কথা মানে কি ভাবার কোনো সঙ্গত কারণ আছে যে এই যে ধরুন পুজো কমিটির যারাই করে থাকুক, তারা তো মূর্খ নয়। অবশ্যই নয়। তারা একজন, এবং আজে বাজে কারুর সম্পর্কে কুকথায় লেখেনি না, এমন একজনের সম্পর্কে কুকথা লেখা হয়েছে, এবং সেই কথাটা এত খারাপ যে এইটা লিখলে একটা রিয়াকশন প্রভোক্ট হবেই। রিয়াকশন প্রভোক্ট হলে একটা গন্ডগোল হবেই হবে। এইটা ক্যালকুলেট করেই এটা তো করা হয়েছে, এটা কি বলা যায়? অবশ্যই আমাদের ধারণা তো তাই। কারণ দেখুন, মানে সত্যি কথা বলতে, আমি একটি মেয়ে, আমি একটা সময় হয়তো মমতা ব্যানার্জিকে সমর্থনও করেছি, বা তার কিছু কাজকর্ম আমার খুব ভালো লেগেছে। কিন্তু ইদানিং যে সমস্ত ঘটনা ঘটছে চারিদিকে, এই যে তোলাবাজি, ঠিক আছে, তৃণমূলের সমস্ত নেতারা জমি দখল থেকে শুরু করে সমস্ত অপকর্মের সঙ্গে এলাকায় জড়িয়ে যাচ্ছে, গ্রামের দিকে না এলে বুঝতে পারবেন না। এবং যা যা খারাপ কাজ হওয়ার, তার একটাও বাদ রাখে না, এখন কিছু বাকি নেই। ফলে সাধারণ মানুষ, মমতা ব্যানার্জি ওখান থেকে আপনার চেষ্টা করছে লক্ষ্মীর ভান্ডার এটা সেটা দিয়ে ভোটটাকে ঠিক রাখার, সংরক্ষিত রাখার। কিন্তু লোকাল স্তরের নেতাগুলো এতটাই খারাপ যে আজকে মানুষ বীতশ্রদ্ধ হয়ে ওদের কাছ থেকে সরে যাচ্ছে। আপনি যদি গত লোকসভার ভোট দেখেন না, ত্রিমুখী লড়াই যদি না হতো, তৃণমূলের জামানত জব্দ হয়ে যেত। মুর্শিদাবাদ জেলায় শুধু ত্রিমুখী লড়াই হয়েছে বলেই কিন্তু সিট বেরিয়েছে। আপনি বহরমপুরে দেখেন, বিজেপি একটা বড় অংশের ভোট কেটেছে, একদম পুরো ত্রিমুখী লড়াই হয়েছে, যার কারণে তৃণমূলটা জিতেছে। এখন ওরা বুঝতে পারছে আগামী দিনে কিন্তু এই ভোটটাও থাকবে না ওদের। ফলে এই যে পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে না, এই মাটিটাকে যদি এক জায়গায় করতে হয়, আর আমরা সত্যি মুসলিমরা কি বলবো, মানে আমরা অশিক্ষিত বেশি, আমরা আবেগপ্রবণ বেশি, এবং আমরা কি বলবো অন্ধের মতো করে যে আমাদের যেন বিজেপি একটা অচ্ছুত দল, বিরোধী দল অন্য কেউ নেই, অতএব এদেরকেই ভোট দিতে হবে, এই একটা চিন্তা ভাবনা থেকে আমরা ভোটটা দিই, বা অনেকেই দেয়। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল যখন বুঝতে পারছে নেতৃত্ব যে
এখানে মুসলিমদেরকে আর বোকা বানানো যাবে না। হতেই পারে মেবি যে এইটা ঘটিয়ে দিয়ে আবার মুসলিমদের মমতা ব্যানার্জি ছাড়া আমাদের উপায় নেই, তৃণমূল ছাড়া উপায় নেই, এইটা মাথায় ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু ধরুন এটা এই নাটকের একটা আমরা তো অঙ্ক দেখেছিলাম ওই নবমীর দিন রামনবমী মিছিলে, যে পরিকল্পিত গুন্ডামিটা করে অধীরকে হারিয়ে দেওয়া হলো বহরমপুরে। এখন তো ধরুন 2026-এর আগে ভোট নেই, সুতরাং মানুষের পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট। 2024 সালের অক্টোবর নভেম্বরের ঘটনা দিয়ে 2026 সালে তার ফায়দা তোলা তো একটু কঠিন না। এবার যদি আপনার 2000 এইবার তো 24 সাল, পরের বার 25-এর পরে ইলেকশন না, যদি পুরো বছরের পর 2026-এর মেতে কিন্তু এই রেসটা তো থাকবে। আপনি বলুন, যেভাবে আপার হ্যান্ড দিয়ে যেভাবে দুই পক্ষের মানুষ আজকে বেলডাঙায় গিয়ে যেভাবে এই উৎসবটা হতো, সেটা তো আগামী বছর হবে বলে আমার মনে হয় না। যেভাবে মানুষের মধ্যে বীজ ঢোকানো হয়েছে, দেখুন মুসলিমরাও ওই কার্তিক লড়াই যেতে ভয় পাবে যদি কিছু ঘটে, আমার গায়ে পড়তে পারে। আবার অনেক হিন্দু যারা বাইরে থেকে এই প্রোগ্রামটা দেখতে আসে তারাও ভয় পাবে যে গত বছর এত বড় একটা গন্ডগোল হয়েছে। ঠিক আছে, এই যে একটা পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতিটা এবার আগামী বছর যে আবার ঘটবে না তারও তো গ্যারান্টি নেই। চেষ্টা তো চলতেই পারে, এইভাবে না হলে অন্যভাবে ঘটাবে। কিন্তু এমনিতে কি ধরুন এই ধরনের ঘটনা ঘটেনি? আমি বলছি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। পশ্চিমবঙ্গের মুসলমানরা দেখা যাচ্ছে উপর্যুপরি ভোটে শুধু বিজেপির জুজু দেখালেই যথেষ্ট, দাঙ্গা বাঁধানোর কোনো প্রয়োজন হয় না। কিন্তু না, এটা ভুল। এটা কতটা ভুল? আমি বলছি, বর্তমানে মুর্শিদাবাদ জেলার অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, এবং যারা একটু ভদ্র সভ্য, যারা সব জায়গার খবর রাখে, তাদের মনের মধ্যে কিন্তু একটা চিন্তন ঢুকেছে যে তৃণমূলকে সরাতে গেলে বিজেপির হাত ধরা ছাড়া আমাদের উপায় নেই। বহু মুসলিম ছেলে পেলে যারা এইখানে যখন কংগ্রেসটা আস্তে আস্তে শেষ হয়েছে, সিপিএম তো আগেই শেষ হয়েছে, কংগ্রেসটা বিশেষ করে অধীর চৌধুরী হেরে যাওয়ার পরে মুর্শিদাবাদের বিরোধী মানুষগুলো তারা একটা দিশা হিসাবে বিজেপিকে ভাবতে শুরু করেছিল। বুঝেছেন? সেই জায়গাটায় ওদের একটা মনে হচ্ছে যে বিজেপির দিকে যদি সত্যি মুসলিমদের একটা অংশের ভোট যদি বিজেপিতে টান নেয় না, তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল ওয়াশ আউট হয়ে যাবে। এবং সেই জায়গাটায় আটকাতে ওদের এই পরিকল্পনা। কারণ সবে লোকসভায় হেরেছে, এখনই যদি না আটকায়, এখনই যদি ঢলটা নামতে শুরু করে, একটা তো সময় লাগবে। ধরুন এইটা যদি 25-এ হতো, তাহলে মুসলিমদের যাওয়ার যে স্মুথনেসটা, তো টাইম বিংটা কম থাকতো। আজকে যদি হয়, ধরুন জানুয়ারিতে কিছু লোক গেল, বছর জুড়ে অল্প অল্প করতে করতে এই 1-1.5 বছরে মানুষের ঢল নেমে যেত। মানে আমি যতটুকু মুর্শিদাবাদের মেয়ে এবং মানুষ হিসাবে জানি, বা একটু পাবলিক ডিলিংস আমার আছে, সামান্যতম হলেও বিভিন্ন এলাকার লোকের সঙ্গে আমার কথাবার্তা হয়, তাদের একটাই ছিল, দিদি যাই হোক বিজেপি কি হবে পরে দেখা যাবে, কিন্তু আগে তৃণমূলকে সরাতে হবে। এই যে মানুষের ভাষাটা মুখের মধ্যে এসেছিল না, আমার মনে হয় এই ভাষাটা বন্ধ করার পরিকল্পনা জুড়ে, বলুন তো গোটা জেলা জুড়ে নেট বন্ধ কেন? এখনো বন্ধ? গন্ডগোল হয়েছে, বেলডাঙায় গন্ডগোল হয়েছে, বেলডাঙায় নেট বন্ধ হয়ে গেলে কিন্তু সব হয়ে যায়। পুরো জেলাটাতে কিসের জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গেল? কতদিন ছিল তা? মোটামুটি 7 দিন হবে। ওকে, এর আবার 7 দিন, মানে আমার ঠিক কাউন্ট নেই, তবে 7 দিন হবে। 7-8 দিন যদি নেট বন্ধ থাকে, তার মানে মানুষকে বুঝিয়ে দেওয়া যে এরকম বেলডাঙায় গন্ডগোল হয়েছে। আমি যদি সঙ্গে সঙ্গে ওই ভিডিওটাকে ডিলিট করিয়ে দিয়ে এখানে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাদেরকে অ্যারেস্ট করে একটা বার্তা দিয়ে দিত না প্রশাসন, কোথাও এখানে এটা ছড়িয়ে যেত না। কেন? এইটা যখনই ইন্টারনেটটা বন্ধ হয়েছে না, মানুষের মনে কোশ্চেন যে ইন্টারনেট বন্ধ কেন? এই বেলডাঙায় গন্ডগোল, এখানে বলছে ইন্টারনেট বন্ধ কেন, বেলডাঙায় গন্ডগোল, গোটা প্রশাসন জেনে গেল। কেন এত প্রচার কেন? তার মানে আপনি বলছেন যে একটা পূর্ব পরিকল্পনা, পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করে তারপরে এক্সিকিউট করা হয়েছে। একদম এক্সিকিউট করা হয়েছে। আপনি কত বছর প্র্যাকটিস করছেন? আমি 2002 সালে পাস আউট। ও বাবা, অনেক দিন হয়ে গেল।
মোটামুটি। আপনি কি ক্রিমিনাল প্র্যাকটিস হ্যাঁ করেন? ক্রিমিনাল লয়ার, হ্যাঁ ক্রিমিনাল প্র্যাকটিস। কোথায় করেন? বহরমপুর কোর্টে। বহরমপুরে কি মানে জেলা কোর্টে? জেলা কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে। ওকে ওকে ওকে। আচ্ছা, আপনি কোন কলেজের ছাত্রী ছিলেন? আমি সাউথ ক্যালকাটা ল কলেজ, ও বালিগঞ্জ। সুইনো স্ট্রিটে যেটা ছিল এখন চলে গেছে আপনার এতে, সুইনো স্ট্রিট। হ্যাঁ 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 সুইনো স্ট্রিটে ছিল আগে, হ্যাঁ, এখন আপনার ওই সাউথ বালিগঞ্জে পয়েন্ট চলে গেছে। স্কুলের ধারে কাছে। হ্যাঁ হুম, হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। খুব ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, আর কি বলবো বলে, আমরা তো একটু অন্যভাবে চিন্তা ভাবনা করি। না না, আপনি খুব আর্টিকুলেট এবং খুবই মানে আমি বুঝতে পারলাম যে আসল ব্যাপারটা কি। এখন এদেরকে জামিন কেন দিচ্ছে না? দেখুন, একটা সেনসিটিভ ব্যাপার তো, হ্যাঁ মানে এই মামলাতে সেরকম কিছু নেই, কিন্তু যখনই এই ধরনের সেনসিটিভ বিষয়গুলো কোর্টে ওঠে না, হ্যাঁ। তখন বিচারকদের একটা মনে হয় কিছুদিন থাক, এলাকাটা ঠান্ডা হোক, এখন ছেড়ে দিলে মানুষের ভয়টা কমে যাবে। উনি তো ওখান থেকে দেখতে পাচ্ছেন না যে এই লোকগুলো সত্যিই নির্দোষ। হুম। উনি তো এই ব্যাপারটা দেখছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। আর এই পুলিশ ঘটনাটা এতদিন- ঘটেছিল এক্স্যাক্টলি কত তারিখে? ঘটনাটা ঘটেছে 16 তারিখ রাত্রে। 16ই নভেম্বর। হ্যাঁ 16 নভেম্বর। তাহলে আমি যদি নির্দোষ হই, আমাদের বিচার ব্যবস্থা এমনই যে এতৎসত্ত্বেও আমাকে থেকে যেতে হবে এলাকায় কবে শান্তি ফিরবে তার জন্য। এটা কোনো কথা হলো? সেটা নয়, না না, এখানে আমাদের যখন হেয়ারিংটা হয়, ওনারা রিমাইন্ড নিয়েছিলেন 12 দিনের জন্য। সেখানে কোনো কিছু পাননি, কোনো কিছু এদের কাছ থেকে ফ্রুটফুল রেজাল্ট হয়নি, কোনো রিকভারি হয়নি। ওনাদের একটা প্রেয়ার ছিল, এরা যদি বাইরে বেরোয় এদের জীবনহানি হতে পারে। এটা কোনো প্রেয়ার হতে পারে না জামিন আটকানোর, কিন্তু দিয়েছে প্রশাসন। আর তার সঙ্গে বিচারক বললেন যে বলে ওনাদের একটা বক্তব্য ছিল যে এখানে আরো ইনজুরি রিপোর্ট আছে, এ আছে, অনেক মানুষ আহত হয়েছে, সেখানে এদের ইনভলভমেন্ট আছে, পুলিশের বক্তব্য। তখন আমি ওখানে প্রশ্ন করেছিলাম, এই লোকেশনটা নিয়েও প্রশ্ন করা হয়েছিল, এবং ওখানে বলা হয়েছিল যে স্পেসিফিক আমার বিরুদ্ধে কি অ্যালিগেশন আছে আপনি পাঠান। সেই জন্য বিচারক সিডি কলফার করে 13 তারিখ ডেট দিয়েছে। 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর। আচ্ছা, তাহলে সেদিনকেই বোধহয় জামিনটা হয়ে যাবে নাকি? আশা করা যায়, দেখা যাক। সিডি আসবে, আগে থেকে বলা তো ঠিক নয়। জামিনের তো অনেক শর্তাবলী থাকে। হ্যাঁ হ্যাঁ। হয়তো আপনি বললেন যে ঠিক আছে ওদেরকে ছেড়ে দিন, একটা মনিটরিয়াম পিরিয়ড আপনি ঠিক করে দিন, 1 মাস 2 মাস, যে সময় ও বেলডাঙ্গা ওই চত্বরে ঢুকবে না। হ্যাঁ, সেটা তো আমাদের প্রেয়ার থাকবেই। হ্যাঁ, এখন বিচারক কিভাবে নেবেন, কিভাবে ওটাকে অ্যালাউ করবেন, সেটা তো বিচারকের উপর নির্ভর। বিচারক কি টিএমসির লোক নাকি? মানে এখন তো সাবঅর্ডিনেট জুডিশিয়ারিও ওরা কিনে নিয়েছে। মনে হয় না, সেটা পারবে না। আমার বিচার ব্যবস্থার উপর ওইটুকু আস্থা আছে। এখন পর্যন্ত বিচার ব্যবস্থাটার অবস্থা এত খারাপ হয়ে যায়নি। আর বাকি যে হ্যাঁ, তবে হ্যাঁ, আমি প্রসিকিউশনে যেমন ছিলাম, আমি ছেড়ে দিয়েছি। এদের এত বেশি অধ্যত্ব, এত বেশি নোংরামি, এই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। আচ্ছা, কারণ ওই নেতারা বললেই আমাকে সেটা করতে হবে, আমি পারবো না দাদা। আমি ডিফেন্স করে খাবো, কি আছে, কোনো সমস্যা নেই। না না, সেটা আত্মসম্মান সবার আগে হবে, আত্মসম্মান। এবং আমার সিদ্ধারা বরাবরই সোজা, আগেও ছিল, এখনো আছে। আশা করি ভবিষ্যতে সোজা সিদ্ধারা নিয়েই মারা যাবো। থ্যাংক ইউ। কখনো ওই তল্লাটে গেলে আপনার সঙ্গে দেখা করবো। অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা, আপনার একটা ছবি আমাকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ করে? আমি পাঠাতে পারবো, তবে এখানে যদি দাদা না, আর বলবো না, আপনি তো এটা সাংবাদিকতা করছেন। এখানে যদি সত্যিকারের বিরোধী নেতৃত্ব থাকতো না, বিশেষ করে এখন বিরোধী দল তো বিজেপি, যদি এখানে উপযুক্ত নেতৃত্ব থাকতো, তৃণমূলের অস্তিত্ব থাকতো না মুর্শিদাবাদ ছেড়ে। না, বলে তো মুসলিমরা বিজেপিতে ভয় পায়। না না, আমার কথা হচ্ছে যে অধীরের মতো নেতা থাকা সত্ত্বেও তো ভোট দিল না। সেটা ভোট দিল না বললে ভুল হবে, কারণ হচ্ছে যেটুকু ভোট দেওয়ার মুসলিমরাই কিন্তু অধীরকে দিয়েছিল। ওনার কিছু কি বলবো পদক্ষেপ শেষের দিকটায়, যে ভুল ত্রুটি সবার তো হয়, এই কিছু ভুল ত্রুটির জন্য কিছু মানুষ ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যার কারণেই হেরেছেন উনি। আর বহরমপুর শহর এইভাবে ডিচ করবে এটা অপ্রত্যাশিত ছিল। বহরমপুর শহর যেখান থেকে ও 70,000 75,000 1 লাখের লিড পেত, সেখানে লিড বেশি কিছু চায় না মানুষ, শুধু চায় সময়ের সময় পাশে থাকুক।
অধীর চৌধুরী একসময় মানুষের জন্য করেছিলেন বলেই অধীর চৌধুরী হয়েছিলেন, কিন্তু ইদানিং উনি অ্যাবসেন্ট থাকতেন জেলাতে। কারেক্ট। এবং যাকে সামনে পেয়েছেন তৃণমূলের বিরোধী হিসাবে, যাদেরকে সামনে পেয়েছেন তাদেরকে ভোট দিয়েছেন, এবং কেন্দ্রে একটা সরকার আছে, একটা তো ভরসার জায়গা চাই মানুষের ভোট দেওয়ার জন্য। সেই ঠিক আছে, এই ব্যাপারটা এক্সপ্লোর করতে আমি আসবো মুর্শিদাবাদে, তখন আপনি আমাকে একটু হেল্প করবেন। অবশ্যই আপনি আসুন, আপনাকে আমি সঙ্গে করে নিয়ে গণেশতলা, বুড়িমাতলা সব চিনিয়ে দেবো। ঠিক আছে। বা বুড়ো শিবতলা যেখানে যা আছে, আমি আজকেও গেছি এলাকায় ঘুরেছি। আমাদের বেলডাঙ্গা মানুষ খুব ভদ্র, ভীষণ ভালো, এত সেকুলার। আপনি বলুন তো, আমি একটা মুসলিম মেয়ে, যদি ওরা সেকুলার না হতো আমাকে বিশ্বাস করতো? বা আমি বা ওদের পাশে কি দাঁড়াতাম? হ্যাঁ, এক সময় তো বেলডাঙ্গা ওই চিনি কলের জন্য বিখ্যাত ছিল। বেলডাঙ্গার মানুষ আজও সেকুলার, আজও ভদ্র। হ্যাঁ, এবং কিছু মানুষ পরিকল্পনা করে এই সমস্যাগুলো তৈরি করছে। তিমির বাবু ছিলেন না, ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনার একদম অবিসম্বাদিত ছিল বেলডাঙ্গায়। একটা সময় ছিল, সিনেমারও ছিল, কিন্তু উনি যেহেতু এই সিটটা আরএসপি কে ছাড়া ছিল, সেই জন্য উনি এখানে জিততেন। ছিল, বলছি তো, এখানে হিন্দু মুসলিম কোনো ফ্যাক্টরি না, মানে একজন মুসলিম অধ্যুষিত এলাকায় একজন হিন্দু এমএলএ দীর্ঘদিন থেকেছেন ওখানে। অতএব বেলডাঙ্গার মানুষ সম্পর্কে যদি কেউ বলে যে এরা কমিউনাল, খুব ভুল। সে তো বটেই। সমস্যা তৈরি করা হচ্ছে। ত্রিদীপ চৌধুরী 1952 থেকে 84 জিতে এসছে বহরমপুর। একদম। হ্যাঁ, দেবব্রত বন্দ্যোপাধ্যায় জিতেছেন। তারপরে ওই যে আমাদের ঝগড়ুটে একজন মহিলা ছিলেন ফরওয়ার্ড ব্লকের, কি নাম, ছায়া ঘোষ, কি, হ্যাঁ উনি জিতেছেন। তো হিন্দু নেতারাই তো বেশি জিতেছে। অতীশ সিনহা জিতেছে, শঙ্কর দাস পাল জিততো। এবং এখানে মুর্শিদাবাদ জেলায় ম্যাক্সিমাম সময় জেলা পরিষদের সভাধিপতি হিন্দুই থেকেছেন। এক্স্যাক্টলি। 72% মুসলিম অধ্যুষিত জেলায়। মুর্শিদাবাদের মানুষ ওইসব নিয়ে ভাবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ।